এখন অফিস করে ও যাও একটু সময় পাচ্ছে, রাজনীতি করলে সেই সময়টাও তো থাকবে না। উল্টো আয়াস নিজেই নিজেকে সময় দিতে পারবে না। তখন ওর সময়টা শুধুমাত্র ইলেকশনমুখী প্লাস মিটিং, সভা, সমাবেশ এসবে আবদ্ধ থাকবে। নিজেকে ভালো করে সময়ও দিতে পারবে না। জীবনটা একটা রোবটের মতো হয়ে যাবে। আর আয়াসও সেটা জানে, তাই ও রাজি হচ্ছে না। তোমার ভাইজান তো কিছু বুঝতেও চাইছে না, তবে আমার ভয়টা আয়াসের রাগ নিয়ে। ও যে রাগী, আর এসবে মাথা ঠান্ডা থাকতে হয়। কিন্তু আয়াস যদি মেজাজ হারিয়ে কোনো কিছু করে ফেলে, ও কিছু করলেও ওকে তো আর ছেড়ে দিবে না। আরে ভাবি, আয়াস যদি দাঁড়ায়, ও কি একজন থাকবে নাকি? ওর পেছনে আরো কতজন থাকবে ওকে সাপোর্ট করার জন্য। আচ্ছা, তুমি এসব নিয়ে টেনশন করো না। ঈশার আব্বু যেহেতু বলছে ভয়ের কোনো কারণ নেই, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। দেখা যাক আয়াস কি বলে। ঈশা তো বলেছে ওকে বুঝাবে, কিন্তু ঈশার কথা কি ও শুনবে? তবে আমি মনে করি আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে। সেটাই, বাপ ছেলে দুজনকেই যখন বোঝা কঠিন, আমরা কি আর করব? যেটা হবে সেটাই না হয় মেনে নেব। আয়েশ বেলকনির রেলিং ধরে সামনের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ ঈশার কণ্ঠ পেয়ে দরজার দিকে তাকালো। ম্লান হেসে বলল, চলেই তো এসেছিস, আবার অনুমতি চাইছিস কেন? ঈশা আয়েশের পাশে এসে মাঝখানে কিছুটা ফাঁক রেখে ঠিক আয়েশের মতো করে রেলিংয়ে হাত রেখে সামনের দিকে তাকিয়ে হেসে বলল, দিস ইজ ফর্মালিটিস বস। তাই? হুম। দুজনের মাঝে পিনপতন নীরবতা, শুধু বাতাসের শব্দই কর্ণগোচর হচ্ছে। কিছু সময় পর পর হালকা বাতাস এসে ক্ষণে ক্ষণে দুজনের গা ছুঁয়ে যাচ্ছে। নীরবতা ভেঙে আয়েশ বলল, ঈশা, হ্যাঁ বলো। তুই নিশ্চয়ই কিছু বলতে এসেছিস আমাকে, রাইট? না মানে হ্যাঁ। তোর কথাটা বলার আগে আমি কিছু কথা বলতে চাই তোকে। তোর কি শোনার টাইম হবে? ঈশা জানে আয়েশ এই মুহূর্তে সিরিয়াস, তাই সেও কোনো রকম ইয়ার্কি না করে সিরিয়াস হয়ে বলল, তোমার কথা শোনার মতো টাইম হবে না, এতটা ব্যস্ত এখনো হইনি আমি। কি কথা বলো না। আয়েশ কয়েক সেকেন্ড চুপ থেকে লম্বা একটা শ্বাস ছেড়ে ঈশার দিকে ঘুরে দাঁড়ালো। তারপর আরো কয়েক সেকেন্ড চুপ থেকে এবার ঈশার চোখে চোখ রেখে বলল, তোর মনে আছে আমি নিশির বিয়ে থেকে আসার পর তোর থেকে একটা পেপারে সাইন নিয়েছিলাম? ওই যে তুমি আমাকে কিছু শর্ত দিয়েছিলে, আর আমি যে সেগুলো মেনে চলবো সেটার পরিপ্রেক্ষিতে সাইন করতে বলেছিলে সেটা। হ্যাঁ। হ্যাঁ মনে আছে, মনে থাকবে না কেন? পেপারটাতে কোনো শর্ত উল্লেখ ছিল না, আর আমি তোর থেকে কোনো শর্তের সাইনও নেইনি। পেপারটা কিসের ছিল জানিস? তুমি তো আমাকে শর্তের পেপারই বলেছিলে, বাকি সেটা কিসের পেপার আমি কি করে জানবো? আর তুমি তো পেপারটা ঢেকে রেখেছিলে, তাই আমি দেখতেও পারিনি সেটা কিসের পেপার ছিল। জানতে চাস কিসের পেপার ছিল? তুমি না বলতে চাইলে আমি কখনো কিছু জানতে চেয়েছি তোমার কাছে? হয়তো তোমার সাথে ইয়ার্কি করি। এখনো তুমি বলতে চাইলে বলো, না বলতে চাইলে আমার জানার দরকার নেই। পেপারটা আমার আর তোর ম্যারেজ রেজিস্ট্রি ছিল। ও। ও মানে, তোর অবাক লাগছে না? না, অবাক লাগবে কেন? না মানে আমি তোকে না জানিয়ে বিয়ে করে নিয়েছি, এটা নিয়ে তোর রাগ হচ্ছে না? কখনো শুনেছো মানুষ যেই জিনিসটা পেতে চায় সেটা যখন তার হাতে দেয়া হয় তখন সে রাগ করে? আমাকে এত ভালোবাসিস? সন্দেহ আছে? না, তারপরেও শুনতে চাইছি আর কি। বল না, আমাকে ভালোবাসিস? নিজের থেকেও বেশি। বলে ঈশা হুট করে আয়েশকে শক্ত করে জড়িয়ে ধরল। ঈশার এহেন কাজে আয়েশ মুচকি হাসলো। ঈশাকে আলতো হাতে জড়িয়ে ধরে কোমল স্বরে বলল, আমি তোকে না জানিয়ে বিয়ে করে নিয়েছি, এটা নিয়ে আমার উপর কোনো অভিযোগ নেই। বরং আমার খুশি লাগছে এটা শুনে, কারণ আমি তোমাকে হারাতে চাই না। আর আমাদের ম্যারেজ রেজিস্ট্রি হয়ে গেছে, মানে এখন তুমি পুরোটাই তো আমার। এখন থেকে তোমার ওপর আর কারোর অধিকার থাকবে না, শুধু আমার অধিকার থাকবে, শুধুই আমার। কথাগুলো বলে ঈশা আরো শক্ত করে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল আয়েশকে। অনেক বড় হয়ে গেছিস দেখছি। সে তো হয়েছি। আচ্ছা তুমি তো তোমারটা বললে, এবার আমি যেটা বলতে এসেছিলাম সেটা বলি। বল। ঈশা আয়েশকে ছেড়ে দিয়ে আয়েশের মুখোমুখি দাঁড়ালো। তারপর আয়েশের চোখে চোখ রেখে কোমল স্বরে বলল, আগে বলো, আমার উপর রাগ করবে না? আচ্ছা, করব না, বল। প্লিজ তুমি বড় আব্বুর কথায় রাজি হয়ে যাও। বড় আব্বু অনেক আশা নিয়ে তোমাকে কথাটা বলেছে, প্লিজ রাজি হয়ে যাও। সবাই তো রাজনীতি করছে, নায়ক নায়িকা থেকে শুরু করে প্লেয়াররা পর্যন্ত রাজনীতি করছে। তুমি দেখো না, মাশরাফি বিন মুর্তজা কি রাজনীতি করছে না? সাকিব আল হাসান যে কিনা বিশ্বের সেরা অলরাউন্ডার, সে কি রাজনীতি করছে না? আবার অভিনেতা ফেরদৌসকে দেখো,
ও কি রাজনীতি করছে না? রাজনীতি তো সবাই করছে, এতে তুমি না করছো কেন? প্লিজ তুমি রাজি হয়ে যাও, প্লিজ অ্যাটলিস্ট আমার জন্য হলেও রাজি হয়ে যাও। ঈশা, তোকে আমি এতক্ষণ কথাগুলো কেন বললাম তাহলে? আমি জানতাম তুই এই কথাটা বলতেই আমার রুমে এসেছিস, আর তাই আমি বিয়ের কথাটা তোকে বলেছিলাম যাতে তুই আমাকে কথাটা না বলিস, কিন্তু তুই তাও বলছিস। তুই নিজেও বুঝতে পারছিস না তুই কি বলছিস। এখানে বোঝার কি আছে? বড় আব্বুর কথায় রাজি হয়ে গেলেই তো হয়। তোর কি মনে হয় আমি আমার কথা ভেবে বাবার কথায় রাজি হচ্ছি না? তাহলে আর কি কারণ থাকতে পারে? আমি আমার জন্য নয়, বরং তোর কথা ভেবে রাজি হচ্ছি না। আমার কথা ভেবে কেন? আমি তো তোমাকে নিষেধ করছি না, ইনফ্যাক্ট আমি তো নিজেই তোমাকে বলছি। বলা যত সহজ, করা ততটাই কঠিন। ঈশা, তুই রাজনীতির রটাও বুঝিস না, তাই বলছিস। যদি বুঝতিস তাহলে বলতিস না। আমার এটা বুঝে আসছে না যে এখানে না বোঝার কি আছে। অনেক কিছুই আছে। ইলেকশনে দাঁড়ানো কোনো চারটিখানি ব্যাপার নয়। আচ্ছা, তুই যখন বলছিস, ধরে নিলাম আমি বাবার কথায় রাজি হয়ে নমিনেশন নিলাম, আর একবার যদি নমিনেশন নেই তখন কিন্তু আমি তোকে আর আগের মতো সময় দিতে পারবো না। শুধু তোকে কেন, নমিনেশন নেয়ার পর আমি তোকে বাদ দিয়ে আমার নিজেকেও সময় দিতে পারবো না। তখন আবার বলবি না তো আমি তোকে সময় দিচ্ছি না, আমার উপর রাগ করে গাল ফুলিয়ে বসে থাকবি না তো? ধুর, তুমি কি যে বলো না! আমি রাগ করবো কেন? তুমি আমাকে নিয়ে একদম ভেবো না, তুমি ব্যস্ত থাকবে সেটা আমি জানি। আমি কি ছোট বাচ্চা নাকি যে এখন তো তোমার কাজ থাকে না বলে বায়না করি তোমাকে সময় দেওয়ার জন্য? তখন তো তুমি ইলেকশন নিয়ে বিজি থাকবে, সেটা আমি জানি। তাই আমি রাগ করব না, যখন সময় পাবে তখন সময় দিলেই হবে। ভেবে বলছিস তো? তখন আমাকে দোষ দিবি না তো আবার? আমি ভেবেই বলছি, আর তোমাকে কোনো দোষও দিব না। তুমি শুধু বড় আব্বুর কথায় রাজি হয়ে যাও। ওকে, তুই যখন বলছিস আমি ইলেকশন করব, তবে আমি বারবার বলছি ঈশা, তখন কিন্তু আমাকে কোনো রকম দোষ দিতে পারবি না। আমি তোকে আগে যেমন বিয়ের কথাটা বলিনি, এখনও তেমন বলতাম না। শুধুমাত্র তুই আমাকে এই কথাটা বলবি তাই বলেছি। আমি মনে করেছিলাম তুই হয়তো বিয়ের কথাটা শুনলে তুই আমার উপর আগের থেকে আরও বেশি অধিকার দেখাবি আর আমাকে ইলেকশন করতে বলবি না। কিন্তু তুই যখন নিজের ভালোটা নিজেই বুঝতে পারছিস না, তখন আর কি করার? তোর কথাই থাকবে, আমি ইলেকশন করব। সত্যি করবে? করব। থ্যাংক ইউ সো মাচ। বলে ঈশা আবারও আয়েশকে শক্ত করে জড়িয়ে ধরল। এমনভাবে খুশি হচ্ছিস যেন অনেক বড় কিছু পেয়েছিস। তুমি নিজেও জানো না তোমার হ্যাঁ বলাটা আমার কাছে কত কিছু পাওয়ার চেয়েও বেশি কিছু। আমি বড় আব্বুকে কথা দিয়েছিলাম আমি তোমাকে রাজি করিয়ে ছাড়বো, আর আমি সেটা পেরেছি। তাই এত খুশি হয়েছি, তোমাকে অনেক থ্যাঙ্কস। বাপরে, বাবাকে তাহলে কথাও দিয়ে এসেছিস? যদি আমি রাজি না হতাম তখন কি করতি? ঈশা আয়েশকে ছেড়ে দিয়ে বলল। কি আর করতাম? বড় আব্বুকে গিয়ে বলতাম তোমার ছেলে রাজি হয়নি, আয়াস ভাইয়া আমার কথা রাখেনি। কি বললি? আবার বল। আরে তোমাকে নয়, বড় আব্বুকে গিয়ে বলবো বলেছি। বড় আব্বুকে তো আর বলতে পারবো না আমার স্বামী আমার কথা রাখেনি। সেটাই বল। আচ্ছা ভালো কথা, বাসার সবাই কি জানে আমাদের বিয়ের ব্যাপারটা, নাকি আমার মতো ওরাও কেউ জানে না? না, কেউ জানে না। আচ্ছা, আমার একটা কথা রাখবি? কি কথা? প্লিজ আমাদের বিয়ের কথাটা কাউকে বলিস না। কাউকে না মানে কাউকেই না। তুই তো জানিসই বাবা কেমন। যদি জানতে পারে কাউকে না জানিয়ে আমি তোকে বিয়ে করেছি, তাহলে আমি শিওর আমাকে পিচ পিচ করে কেটে ফেলবে। আমরা দুজন ছাড়া ভুলেও আর কাউকে আমাদের বিয়ের ব্যাপারে বলবি না। আচ্ছা ঠিক আছে, বলবো না। এভাবে নয়, তোকে আমাকে কথা দিতে হবে যে তুই কাউকে বলবি না। প্রমিস করলে তো হবে, তাই না? হবে। আচ্ছা আই প্রমিস, আমি আমাদের বিয়ের ব্যাপারটা কাউকে বলবো না। গুড। আর হ্যাঁ, আর একটা কথা, তুই কখনো ভুলেও এই বিয়েটা মানিস না, এটা মুখে বলিস না। কেন? কারণ তুই যদি একবার মুখ দিয়ে বের করিস যে তুই এই বিয়েটা মানিস না, তাহলে আমাদের বিয়েটা আর থাকবে না। আই মিন অটোমেটিক আমাদের ডিভোর্স হয়ে যাবে। তাই প্লিজ এই কথাটা বলিস না কখনো। কি বলো? আমি তো জানতাম ডিভোর্স পেপার সাইন করলে তারপর ডিভোর্স হয়, আর তুমি বলছো আমি বিয়েটা মানি না কথাটা বললেই আমাদের ডিভোর্স হয়ে যাবে? সেটা কি করে সম্ভব? কারণ আমি ম্যারেজ রেজিস্ট্রি পেপারে সেটা উল্লেখ করে দিয়েছি। তুই যদি বিয়েটা না মানিস, কথাটা বলিস, তাহলে আমাদের ডিভোর্স হয়ে যাবে। তুমি পারোও বটে। আমি আজই প্রথম শুনলাম যে আমি বিয়েটা মানি না বললেই ডিভোর্স হয়ে যাবে। আচ্ছা, আমি যে এখন কথাটা বললাম তাহলে? পাগলি, এখন তো তুই সেটা কথার কথা বলছিস। তাহলে কিভাবে বললে ডিভোর্স হবে? সিরিয়াস হয়ে বলতে হবে। ধর তুই কোনো কারণে রেগে বলে দিলি যে তুই এই বিয়েটা মানিস না, তাহলেও ডিভোর্স হয়ে যাবে। তাই বলছি প্লিজ তুই এই কথাটা কখনো বলিস না। আমি কি
পাগল হয়েছি যে নিজের পায়ে নিজে কুড়াল মারবো? তুমি এটা নিয়ে একদম টেনশন করো না, আমি কখনো বলবো না এটা। থ্যাঙ্কস। ওয়েলকাম। আচ্ছা এখন চল, অনেক রাত হয়েছে, ঘুমাতে দেরি হলে কাল আবার উঠতে দেরি হয়ে যাবে, কাল অনেক কাজ আছে। কথাটা বলে আয়াস হাঁটা ধরল। ঈশাও আর কিছু না বলে আয়াসের পেছন পেছন রুমে ঢুকে গেল। দরজাটা চাপিয়ে দিয়ে যাস। কথাটা বলেই আয়াস বিছানায় এসে শুয়ে পড়ল, কিন্তু ঈশাকে দরজা চাপিয়ে রুম থেকে বের হওয়ার পরিবর্তে উল্টো দরজা বন্ধ করে বিছানা দিকে আসতে দেখে আয়াস অবাক হয়ে বলল, ঈশা, রুমে না গিয়ে এদিকে আসছিস কেন?